যোগ দিলেন নতুন গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান। সকাল 10:40 তিনি বাংলাদেশ ব্যাংকে পৌঁছান। এই সময় ডেপুটি গভর্নর হাবিবুর রহমান ও নুরুন নাহার সহ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। প্রাথমিকভাবে সাংবাদিকদের তিনি জানান, কথা নয় কাজ দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে চান তিনি। গতকাল ব্যবসায়ী মুস্তাকুর রহমানকে গভর্নর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। একই সাথে বাতিল করা হয় আহসান এইচ মনসুরের নিয়োগ। মুস্তাকুর রহমান একজন হিসাববিদ, নিজ প্রতিষ্ঠান হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক, যুক্ত আছেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে আমাদের সহকর্মী সরাসরি যুক্ত হচ্ছেন আব্দুল জাহের আনাস। আনাস, আমরা প্রতিবেদনে দেখেছি যোগ দিলেন নতুন গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান এবং সকাল 10:40 তিনি বাংলাদেশ ব্যাংকে পৌঁছান। একটু জানাবেন যে গভর্নরের মূল কাজগুলো কি কি হবে এবং কিভাবে তিনি কাজ করতে চান আসলে? জি লিনিয়া, আপনি জানতে পেরেছেন গভর্নর আজকে জয়েন করেছেন। তিনি প্রথমে এখানে এসে কথা বলেননি আমাদের সাথে, আমাদেরকে বলেছেন তিনি কাজ করে তার প্রমাণ করতে চান। তার সামনে এখন বড় ধরনের চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। এছাড়া আমাদের বেসরকারি খাতের প্রবৃদ্ধি একেবারে তলানিতে ঠেকেছে, এটাকে গ্রোথ করতে হবে এবং হচ্ছে দেশের আর্থিক খাতকে ঢেলে সাজাতে হবে। আপনারা জানেন যে ব্যাংক খাতের খুবই খারাপ অবস্থা। গত সরকারের আমলে অর্থাৎ আওয়ামী সরকারের সময় ব্যাংক খাতে ব্যাপক লুটপাটের কারণে ব্যাংক খাতের খুবই দুর্বল পরিস্থিতিতে রয়েছে। এই ব্যাংক খাতকে ঢেলে সাজিয়ে তিনি ব্যাংক খাতকে দাঁড় করাতে হবে। এছাড়া আপনি জানেন আপনি জানেন যে আমাদের মূল্যস্ফীতি দীর্ঘ 2 বছরের বেশি সময় থেকে 8 থেকে 10-এর মধ্যে ওঠানামা করছে। এটাকে 6 থেকে 7-এর মধ্যে নিয়ে আসতে হবে। গভর্নর বলেছেন গতকালকে গভর্নরের হিসাবে তাকে যখন প্রজ্ঞাপন জারি করা হয় তখনই তিনি বলেছেন যে তিনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সুদের হার কমানো নিয়ে তিনি ভাবছেন। সেক্ষেত্রে সুদের হার যদি তিনি কমান তাহলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে পড়বে। এখন তিনি কিভাবে এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং হচ্ছে সুদের হারকে স্থিতিশীল পর্যায়ে রাখেন সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এছাড়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, যোগ দিলেন নতুন গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান, এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল জাহের আনাস। আহসান এইচ মনসুরকে সরিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে গতকাল নিয়োগ দেওয়া হয় মুস্তাকুর রহমানকে। তৈরি পোশাক ব্যবসায়ী মুস্তাকুর রহমান একজন কস্ট ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ, কাজ করেছেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে। টিআইবি মনে করছে এই সময়ে তার দায়িত্ব পালন হবে চ্যালেঞ্জিং। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর আর্থিক খাতে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল শুরু থেকেই। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে কর্মসূচিও চলছিল ভেতরে বাইরে। অবশেষে সরকারের বয়স 7 দিন না যেতেই নেওয়া হলো বড় এক সিদ্ধান্ত। 2024-এর আগস্টে নিয়োগ পাওয়া আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হলো গভর্নরের পদ থেকে। মনসুর অধ্যায়ের সমাপ্তির পর 14তম গভর্নর হিসেবে দায়িত্ব পেলেন ব্যবসায়ী উদ্যোক্তা মুস্তাকুর রহমান। একাধিক ব্যবসায়ী সংগঠনের সাথে সম্পৃক্ত মুস্তাকুর রহমান বর্তমানে হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। মুস্তাকুর রহমান 1966 সালের 12 মে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে 1987 সালে স্নাতক এবং 1988 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর 1992 সালে আইসিএমএবি থেকে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে উত্তীর্ণ হন। আর্থিক ব্যবস্থাপনায় 30 বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন মুস্তাকুর রহমান। বাংলাদেশ ব্যাংক ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাথে বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন তিনি। ঢাকা চেম্বার, বিজিএমইএ, রিহ্যাব, এটিএবি সহ বিভিন্ন সংগঠনের সাথে কাজ করেছেন মুস্তাকুর রহমান। ফলে উৎপাদন, আবাসন, কৃষি এবং শিল্প খাতে আর্থিক পরিকল্পনা, বিনিয়োগ এবং সুশাসন বিষয়ে বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে তার। আগে জয়েন করে তারপরে হয়তো দিলে ভালো হবে।
টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন বর্তমান বাস্তবতায় তার দায়িত্ব পালন হবে অনেক বেশি চ্যালেঞ্জিং। যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার সম্পর্কে পর্যাপ্ত না জেনে বলছে। আমি আশা করব যে তার যে অবস্থানটা, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের যে অবস্থানটা, সেটা যেন সম্পূর্ণ পেশাগত দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার প্রভাব মুক্ত হয়ে, বিশেষ করে ব্যক্তির পরিচয় বা প্রতিষ্ঠানের পরিচয় অবস্থানের ঊর্ধ্বে থেকে যেন তিনি তার দায়িত্বটা পালন করেন বাংলাদেশ ব্যাংককে পরিচালনার জন্য, ব্যাংকিং খাতকে ও সুপারভাইজারি ওভারসাইট বডি হিসেবে যে ভূমিকাটি সেটা পালনের জন্য সম্পূর্ণভাবে পেশাগত দক্ষতাকে, অভিজ্ঞতাকে কাজে লাগান। এরই মধ্যে আহসান এইচ মনসুরকে সরিয়ে 14তম গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। নুসরাত মৌমি, ৭১। সংস্কার করতে এসে অস্বস্তিকর অভিজ্ঞতায় গভর্নরের চেয়ার ছেড়ে চলে যেতে হলো আহসান এইচ মনসুরকে। ১.৫ বছরের দায়িত্ব পালনকালে জন্ম দিয়েছেন বহু সমালোচনার। ব্যাংক একীভূতকরণে নতুন উদ্যোগও হয়েছেন প্রশ্নবিদ্ধ। তবে এসবের বিপরীতে রিজার্ভ ও রেমিটেন্স বাড়ানো এবং পাচার বন্ধে চেষ্টা করেছেন প্রাণান্ত। তার ১.৫ বছরের আদ্যপান্ত জানাচ্ছেন মইনুল হাসান। ১.৫ বছরের কর্মস্থল থেকে বিদায় পর্বটা হয়তো আরও খানিকটা রঙিন হতে পারত আহসান এইচ মনসুরের জন্য, কিন্তু ভেঙে পড়া শরীরের পুরো ভারটা হাতের লাঠিতে রেখে বের হয়ে গেলেন নিশ্চুপ বিষণ্ণ মনে। ১.৫ বছর আগে বয়সের আইন বদলে গভর্নর হিসেবে তাকে নিয়োগ দেয় ইউনূস সরকার। ভঙ্গুর ব্যাংক ব্যবস্থাকে টেকসই করতে চেয়ারে বসেই তিনি শুরু করেন একের পর এক সংস্কার। ঘুম হারাম করার হুঙ্কার দেন লুটপাটকারীদের বিরুদ্ধে। এছাড়া ঋণখেলাপিদেরকেও কঠোর বার্তা দিতে থাকেন IMF এর সাবেক এই কর্মকর্তা। পলিসি স্টেটমেন্ট ইজ ভেরি ক্লিয়ার, পাথ ইজ ভেরি ওয়েল ডিফাইন্ড, যে সাত এবং তার নিচে অল্প কয়েকদিনের মধ্যে আহসান এইচ মনসুর ভেঙে দেন বেশ কিছু ব্যাংকের পরিচালনা পর্ষদ। বেশ কয়েকটি দুর্বল ব্যাংকের সম্পদমান যাচাই শুরু করেন তিনি। তবে তার আমলে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত ছিল 5টি ইসলামী ধারার ব্যাংক একীভূত করা, যা তার সংস্কার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে নানা মহলে। অন্যদিকে টাকা ছাপিয়ে সাহায্য না করার দৃঢ় প্রত্যয় থাকলেও তা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি তিনি। শুরু থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থনীতির চিরায়ত তত্ত্বের কঠোর প্রয়োগ করেন। কয়েক ধাপে নীতি সুদহার তুলে দেন 10%। ফলে ব্যাংক ঋণের সুদহার উঠে যায় 14% পর্যন্ত। ব্যবসায়ীদের তুমুল তর্কের মুখেও শেষ পর্যন্ত মূল্যস্ফীতির দোহাইয়ে সেই অবস্থানে অনড় থাকেন তিনি। তার সময়ে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি নামে 6% ঘরে। আমার রেট হচ্ছে 122, তোমার রেট তুমি 150 চাও, I will not buy from you. ব্যাংক খাত সংস্কারে 3টি টাস্ক ফোর্স গঠন করা হয় তার আমলে। অর্থ পাচার বন্ধ এবং ফেরাতেও নিতে থাকেন উদ্যোগ। যদিও অগ্রগতি হয়নি খুব বেশি, তবে বৈধ পথে প্রবাসী আয় আনতে গেল 18 মাসে ভালো সাফল্য ছিল তার। কেননা 20 বিলিয়নের ঘরে থাকা সেই আয় তার আমলে ছাড়ায় 30 বিলিয়নের ঘর। এই সময়ে $10 বিলিয়ন রিজার্ভ বাড়লেও তার বড় একটি অংশ ছিল বাজার থেকে কেনা। আর IMF এর শর্ত মেনে ডলারের দর বাজারমুখী করলেও তা ধরে রাখেন। এই সাল পর্যন্ত যেভাবে আগে হিসাব করা ছিল সেইভাবেই থাকবে, 24-25 4% হারে থাকবে। খেলাপি ঋণ কমাতে দৃঢ় থাকলেও তার সময়ে উঠে যায় 35%। শুধু তাই নয়, নীতি সহায়তার নামে বিশেষ সুবিধা ও খেলাপিদের ছাড় দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। আর্থিক খাতে সুশাসন ফেরাতে দুর্বল 6 আর্থিক প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ নেন গভর্নর, কিন্তু তা বাস্তবায়ন হয়নি এখনো। শেষ দিকে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিয়ে ব্যাপক উদ্যোগী হন তিনি, তবে তার অনুমোদন দেয়নি অন্তর্বর্তী সরকার। মইনুল হাসান, ৭১, ঢাকা। ১.৫ বছরে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ $10 বিলিয়ন বাড়লেও তার সিংহভাগই কেনা হয়েছে বাজার থেকে। ডলারের দাম বাজারমুখী করার পরও একরকম কৃত্রিমভাবে ধরে রাখতেই এই উদ্যোগ নেন সদ্য বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুর। বিশ্লেষকদের মতে এই কার্যক্রম আপাত দৃষ্টিতে স্বস্তির মনে হলেও অর্থনীতির জন্য ভালো না দীর্ঘমেয়াদে। রাকিব আল জাবেদের রিপোর্ট। দেশের অর্থনৈতিক সংকটের গোড়াপত্তনে শুরু হয় ব্যাংক খাত দিয়ে। মূলত পাহাড় সমান খেলাপি ঋণ আর অনিয়ম লুটপাটের কারণে একরকম ভেঙে পড়ে এই ব্যবস্থা, যা থেকে উত্তরণে ইউনূস সরকার দায়িত্ব দেন অর্থনীতিবিদ ও IMF এর সাবেক কর্মকর্তা ডক্টর আহসান এইচ মনসুরকে। তবে 1.5 বছর না যেতেই তাকে বিদায় নিতে হয় একরকম অপমানিত হয়ে। 1.5 বছরের দায়িত্ব পালনকালে আহসান এইচ মনসুরের সাফল্যের অন্যতম প্রধান সূচক হিসেবে দেখানো হয় বৈদেশিক মুদ্রার মজুদ। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে 2024 আগস্টে মোট রিজার্ভ ছিল $25 বিলিয়ন। এর আগে গেল 24 ফেব্রুয়ারি যা ছাড়ায়
35 বিলিয়নের ঘর। তবে এই বাড়তি 9.5 বিলিয়নের মধ্যে কেবল গেল 8 মাসে বাজার থেকে কেনা হয় 5.5 বিলিয়ন, সেটিও আবার ডলারের দর ধরে রাখতে। বিশেষজ্ঞরা বলছেন এই উদ্যোগ স্বল্পমেয়াদে স্বস্তি দিলেও ভালো নয় দীর্ঘ সময়ের জন্য। স্বল্পকালীন নীতি হিসাবে এটা ঠিক আছে, কিন্তু দীর্ঘকালীন যদি চিন্তা ভাবনা করি আমরা সবসময় এই ধরনের নীতি নেওয়াটা সঠিক হবে না। বরং আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আমরা দ্রুতগতিতে বাজারের উপরে এটা ছেড়ে দিতে পারি, যাতে চাহিদা এবং সরার ভিত্তিতেই এটা নির্ধারিত হতে পারে। ডলারের মানের উপর চাপ সৃষ্টি হয়েছিল, ডলারের মান পড়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, যেটা হয়তো আমাদের ইম্পোর্টের জন্য একটা সুখবর হতো, কিন্তু আমাদের জন্য এক্সপোর্টটাও খুব গুরুত্বপূর্ণ। তখন আবার টাকার মান শক্তিশালী হলে ডলার পড়ে গেলে আমাদের এক্সপোর্টটা ক্ষতিগ্রস্ত হয়। সেই কারণে বাংলাদেশ ব্যাংক ডলার কিনেছে প্রায় 5 বিলিয়ন ডলারের মতো। রিজার্ভের এই অবস্থার পেছনে অবশ্য বড় ভূমিকা রয়েছে প্রবাসী আয়ের, কেননা তার দায়িত্বকালে মোট রেমিটেন্স আসে 50 বিলিয়ন ডলারের উপরে, যা আগের 1.5 বছরের তুলনায় অন্তত 15 বিলিয়ন ডলার বেশি। কিন্তু রেমিটেন্সে এত অর্থ যোগ হওয়ার পরও কেন রিজার্ভ বাড়াতে হলো বাজারের অর্থ দিয়ে, তা বড় প্রশ্ন কারো কাছে। অন্যদিকে এই সময় বিদেশি দায় দেনার চাপকেও সহজভাবে নিতে নারাজ তারা। এই রিজার্ভ আরো একটু দেখানো দরকার, কারণ আমাদের খুব খারাপ অবস্থা ছিল। সো যদিও ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেটে আমরা বিশ্বাস করছি, বাংলাদেশ ব্যাংক বলছে না আমরা এই সুযোগে আমরা একটু রিজার্ভ একটু বাড়াই। সো প্রায় 5 বিলিয়ন ডলারের বেশি ফরেন এক্সচেঞ্জ বাজার থেকে কিনে নিয়েছেন। সেটা একদিকে ঠিক আছে, হয়তো টাকার মান ধরে রাখার জন্য, ডলারের মান ধরে রাখার জন্য সেটা প্রয়োজন ছিল, কারণ এক্সপোর্টটা আমাদের জন্য এই মুহূর্তে রিজার্ভের জন্য তো বটেই, এমপ্লয়মেন্ট যেখানে খুব ভালো সংবাদ নাই, এমপ্লয়মেন্ট ধরে রাখা, ম্যানুফ্যাকচারিং ওভারঅল প্রাইভেট ইনভেস্টমেন্টে ভালো সংবাদ নাই, সেই ম্যানুফ্যাকচারিং ইনভেস্টমেন্টকে ভাইব্রেন্ট রাখা, সেই জন্য এটা দরকার ছিল। কিন্তু এইটা কিন্তু সাস্টেনেবল সলিউশন না। বর্তমানে ডলারের দর 122 টাকার কাছাকাছি। কারো মতে জোর করে ধরে না রাখলে এই দাম নামতে পারত 115 টাকার নিচে, যা ভূমিকা রাখতে পারত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। চতুর্থ দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও 1 মাস বাড়ালো এনবিআর। ফলে ব্যক্তি করদাতারা রিটার্ন জমা দিতে পারবেন 31 মার্চ পর্যন্ত। এনবিআর সূত্রে জানা যায়, সদ্য বিদায়ী সংসদ নির্বাচন সহ নানা কারণে প্রত্যাশিত রিটার্ন দাখিল না হওয়ায় এই সিদ্ধান্তে নেওয়া হয়েছে। চলতি করবর্ষে 5 শ্রেণী বাদে সবার জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করে এনবিআর। শুরুতে গত বছরের 30 নভেম্বর পর্যন্ত রিটার্ন জমায় মেয়াদ থাকলেও এর আগে তা 3 দফায় বাড়ানো হয়, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 28 ফেব্রুয়ারি। এখন পর্যন্ত 40 লাখ ব্যক্তি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। অর্থ বছর শেষে চিপ জায়ান্ট এনভিডিআর আয় দাঁড়িয়েছে $216 বিলিয়ন, যা ছাড়িয়ে গেছে আগের সব পূর্বাভাস। তথ্য বলছে শুধুমাত্র বছরের শেষ 3 মাসে প্রতিষ্ঠানটি বিক্রি বেড়েছে 73%। বর্তমানে বাজার মূল্যের বিচারে সবার উপরে এনভিডিয়া, প্রায় $4.8 ট্রিলিয়ন। মূলত এআই অবকাঠামো তৈরিতে শীর্ষ চিপ সরবরাহকারী প্রতিষ্ঠান হয়ে উঠেছে এনভিডিয়া, যারা ওপেন এআই, মেটা সহ শীর্ষস্থানীয় এআই মডেল ডেভেলপারদের অত্যাধুনিক চিপ সরবরাহ করে থাকে। কিন্তু সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ভূ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে আটকা পড়েছে প্রতিষ্ঠানটি। মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় কিছু মডেলের জন্য ফ্ল্যাগশিপ গ্যালাক্সি S26 স্মার্টফোন উন্মোচন করল স্যামসাং। বিশ্বব্যাপী চিপের দাম বাড়ার কারণে বেড়েছে ফোনটির দামও, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্যালাক্সি 26 এর দাম হতে পারে $899, যা আগের মডেলের থেকে বেড়েছে প্রায় 5%। আর S26 প্লাস এর জন্য গুনতে হবে $1099, যা আগের চেয়ে বেড়েছে 10%, যদিও অপরিবর্তিত রয়েছে আলট্রার দাম। এদিকে দক্ষিণ কোরিয়ায় শুধুমাত্র বেস মডেলের দাম বেড়েছে 8.5%। আগামী 11 মার্চ থেকে বাজারে মিলবে গ্যালাক্সির S26 সিরিজের ফোনগুলো। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।